হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি শেপার অপারেশনস নিয়ে বিশদে আলোচনা করব। তো শেপার বা শেপিং মেশিন মেনলি আমরা হরাইজন্টাল সারফেস মেশিন করার জন্য বা হরাইজন্টাল সারফেস মেশিনিং করে তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। এছাড়াও টুলের অবস্থার পরিবর্তন করে বা স্পেশাল টাইপ টুল ব্যবহার করে আমরা আরো অন্য ধরনের হরাইজন্টাল সারফেস ছাড়াও আরো অন্য ধরনের সারফেস কিন্তু মেশিন করতে পারি। তো কি কি আমরা করতে পারি? তো আমরা এই শেপার মেশিনে ফার্স্ট যেটা করতে পারি যেটা প্রাইমারি মোটো আমাদের, সেটা হলো মেশিনিং হরাইজন্টাল সারফেস মেশিনিং করে তৈরি করা। সেকেন্ড হলো মেশিনিং ভার্টিক্যাল সারফেস, আমরা মেশিনিং করে ভার্টিক্যাল সারফেস কিন্তু তৈরি করতে পারি। পরের হলো মেশিনিং অ্যাঙ্গুলার সারফেস, আমরা কিন্তু কোনো অ্যাঙ্গেলে সারফেস থাকবে সেই সারফেসে কিন্তু তৈরি করতে পারি মেশিনিং করে। তারপরে হলো কাটিং স্লটস, কাটিং গ্রুপস অ্যান্ড কাটিং কিওয়েজ, আমরা এগুলো কিন্তু তৈরি করতে পারবো শেপিং মেশিনে। মেশিনিং ইরেগুলার সারফেস, আমরা ইরেগুলার সারফেসও তৈরি করতে পারি, মানে কোনো কার্ভ হচ্ছে কনভেক্স বা কনকেভ এই ধরনের সারফেস কিন্তু আমরা তৈরি করতে পারবো। লাস্ট ওয়ান হলো মেশিনিং স্প্লাইন্স, আমরা স্প্লাইন্স বিশেষ করে যে গিয়ারের যে টিথ থাকে সেগুলো কিন্তু শেপিং মেশিনে তৈরি করতে পারি কাটিং করে। তাই এটা হলো একটা স্ট্যান্ডার্ড শেপার বা ইউনিভার্সাল শেপার, যে কোনো শেপারে কিন্তু আমরা এই অপারেশনগুলো করতে পারি। তো এই 6টা অপারেশন সম্পর্কে এবার বিশদে জানবো। ফার্স্ট যেটা আছে সেটা হলো মেশিনিং হরাইজন্টাল সারফেস। তো হরাইজন্টাল সারফেস যদি আমরা মেশিনিং করতে যাই তাহলে যেই টুলটাকে আমরা কিভাবে হোল্ড করি সেটা প্রথমে দেখে নাও। এটা হলো আমাদের ওয়ার্কপিসটা এভাবে হোল্ড করা আছে। আমরা এখানে মেশিনিং করে একটা হরাইজন্টাল সারফেস তৈরি করব বা হরাইজন্টালের সাথে প্যারালাল একটা সারফেস তৈরি করব। তার টুলের পজিশন কিরকম ভাবে থাকে, দেখো টুলের পজিশন থাকে এরকম ভাবে। এই যে আমাদের টুল পোস্ট আছে, টুল পোস্ট বা যাকে বলছি আমরা অ্যাপ্রনও বলতে পারি, অ্যাপ্রনটাকে কিন্তু আমরা যেরকম ভাবে পজিশন থাকে ভার্টিক্যাল পজিশনে কিন্তু আমরা হোল্ড করে থাকি, কোনো রকম অ্যাঙ্গেলে কিন্তু সেটাকে হোল্ড করি না। এইভাবে আমরা সারফেস তৈরি করতে পারি। যখন আমরা মেশিনটাকে চালু করি, যখন স্ট্রোকটা শুরু হয় কাটিং স্ট্রোক এবং রিটার্ন স্ট্রোক, তখনই কিন্তু ধীরে ধীরে সারফেসটা তৈরি হতে থাকে। এবার কাটিং স্ট্রোক এবং রিটার্ন স্ট্রোক যখন দেব, যে স্ট্রোক লেন্থ থাকছে, স্ট্রোক লেন্থের থেকে কিন্তু ওয়ার্কপিস, যে হরাইজন্টাল ওয়ার্কপিসটাকে আমরা হোল্ড করছি, সেই ওয়ার্কপিসের লেন্থ কিন্তু স্ট্রোক থেকে 20 মিলিমিটার কিন্তু ছোট হতে হবে। 20 মিলিমিটার কিন্তু ওয়ার্কপিসের লেন্থ ছোট হতে হবে। স্টার্টিং এ যেটা থাকবে সেটা মোটামুটি 8 মিলিমিটার থাকবে, আর যেটা স্টার্টিং এর পরে থাকবে এন্ডে, যেটাকে ওভাররান বলছি, সেটা কিন্তু মোটামুটি ভাবে 12 মিলিমিটার থাকবে। তাহলে দুই এন্ডে, এক এন্ডে মোটামুটি ভাবে 8 মিলিমিটার আর লাস্টে দেখছে মোটামুটি ভাবে 12 মিলিমিটার। এভাবে কিন্তু আমাদেরকে থাকতে হবে। মানে প্রথমে প্রি রান, মানে টুলটা কাটিং করার আগে, ওয়ার্কপিসটাকে হিট করার আগে 8 মিলিমিটার থাকবে, আর ওয়ার্কপিস যখনই শেষ হয়ে গেল তারপরে কিন্তু 12 মিলিমিটার রান করবে, তারপর তো রিটার্ন স্ট্রোক, এটাই বারবার হবে। এইভাবে আমরা হরাইজন্টাল সারফেস তৈরি করতে পারি। মেনলি কিন্তু শেপারকে হরাইজন্টাল সারফেস তৈরি করার জন্যই মানে মেশিনটাকে বানানো হয়েছিল। এবার নেক্সট যেটা আছে সেটা হলো মেশিনিং ভার্টিক্যাল সারফেস। তাহলে এখানে এটা হলো আমাদের ওয়ার্কপিস। এখানে দেখতে পাচ্ছ যে আমরা এইখানে যদি মেশিনিং করতাম তাহলে সেটা হতো আমাদের মেশিনিং হরাইজন্টাল সারফেস, কিন্তু এখানে আমরা এখানে দেখো মেশিনিং করেছি, এই জন্য এটাকে বলছি আমরা মেশিনিং ভার্টিক্যাল সারফেস। একটা ভার্টিক্যাল সারফেস তৈরি করছি, তার জন্য দেখো অ্যাপ্রনকে বা টুলটাকে আমরা একটা অ্যাঙ্গেলে হোল্ড করেছি। এরকম ভাবে টিল্ট করতে হবে অ্যাপ্রনটাকে বা টুলটাকে, তবেই কিন্তু আমরা এখানে ভার্টিক্যাল সারফেসটাকে তৈরি করতে পারবো। ভার্টিক্যাল মানে একদম ভার্টিক্যাল, হরাইজন্টালের সাথে পারপেন্ডিকুলার একটা সারফেস কিন্তু থাকবে। নেক্সট দেখো, নেক্সট হলো মেশিনিং অ্যাঙ্গুলার সারফেস। আমরা একটা অ্যাঙ্গুলার সারফেস তৈরি করব। এবার এটা দেখো আমাদের ওয়ার্কপিস, এখানে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে সারফেস, এইটাকে বলছি অ্যাঙ্গুলার সারফেস, বা এটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার সারফেস। তো তার জন্য দেখো টুলটাকে দুই রকম ভাবে দুটো পজিশনে হোল্ড করা হয়েছে। এই দেখো এই যে অ্যাপ্রন আছে, অ্যাপ্রনটাকে এই দিক বরাবর আমরা টিল্ট করেছি, আর এই ক্ষেত্রে দেখো অ্যাপ্রনটা একদম পুরো পারপেন্ডিকুলার আছে। বাকি যে ক্ল্যাপার বক্স আছে এটাকে আমরা আলাদাভাবে টিল্ট করেছি। আগের ক্ষেত্রে এই যেমন আমরা ভার্টিক্যাল সারফেস যখন মেশিন করছিলাম তখন এই যে ডাউন ফিডটাকে কন্ট্রোল করে আমরা এই ভার্টিক্যাল সারফেসটাকে আমরা মেশিন করতাম। এখানেও তাই মেশিনিং অ্যাঙ্গুলার সারফেসের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই ডাউন ফিড হুইলটাকে কিন্তু ব্যবহার করতে হবে, তবে কিন্তু ধীরে ধীরে আমরা এই যে সারফেসে সেই সারফেসটা কিন্তু পাবো, আদারওয়াইজ কিন্তু আমরা পাবো না। হরাইজন্টালের ক্ষেত্রে আমরা কি করছিলাম, অটোমেটিক ফিড, র্যাচেট অ্যান্ড পল মেকানিজম ইউজ করে হরাইজন্টালি অটোমেটিক ফিড ইউজ করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা অটোমেটিক ডেপথ অফ কাট কিন্তু দিতে পারবো না। ডেপথ অফ কাট দিতে গেলে কিন্তু আমাদেরকে ডাউন ফিড হুইল যেটা আছে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে।
এবার এই যে আমরা এইগুলোকে আমরা কি করেছি, টিল্ট করেছি, এটাকেও টিল্ট করেছি, এবং আগের ক্ষেত্রে যেটা দেখলাম এই যে আমরা ভার্টিক্যাল সারফেসের ক্ষেত্রে এটাকে টিল্ট করেছিলাম, এইগুলো আমরা টিল্ট যদি না করি আমরা যেখানে ওয়ার্কপিসটাকে হোল্ড করছি যে টেবিলটাকে কিন্তু টিল্ট করতে পারি। এবার টেবিলটা টিল্ট শুধুমাত্র আমরা ইউনিভার্সাল শেপারে করতে পারি, আমরা স্ট্যান্ডার্ড শেপারে কিন্তু করতে পারি না। এবার স্ট্যান্ডার্ড শেপারে যদি আমরা ভার্টিক্যাল বা অ্যাঙ্গুলার সারফেস মেশিনিং করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে ক্ল্যাপার বক্স বলো বা অ্যাপ্রন বলো বা টুল বলো, সেটা কিন্তু একটা অ্যাঙ্গেলে টিল্ট করে হোল্ড করতে হবে। আর যদি ইউনিভার্সাল শেপার হয় তাহলে এটাকে কিন্তু অ্যাঙ্গেলে টিল্ট না করলে হবে, অ্যাঙ্গেলে হোল্ড না করলে হবে। যে ওয়ার্কপিসটার টেবিলটাকে আমরা দুটো অ্যাঙ্গেলে সুইভেল করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেরকম হরাইজন্টাল ভাবে থাকে এইরকম ভাবে আমরা হোল্ড করতে পারি। এই যে আমাদের ওয়ার্কপিসটা আছে, ওয়ার্কপিসটাকে আমরা অ্যাঙ্গেলে হোল্ড করব, মানে টেবিলটাকে টিল্ট করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারবো, দুই রকম পদ্ধতি আমরা ব্যবহার করে। নেক্সট যেটা আছে সেটা হলো কাটিং স্লটস, গ্রুপস এন্ড কিওয়েজ। আমরা একটা স্লট তৈরি করতে পারি কেটে পুরো বরাবর স্লট যেরকম শ্যাফটে থাকে। আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি, একটা ওয়ার্কপিসের উপরে, ফ্ল্যাট ওয়ার্কপিসের উপরে একটা গ্রুপ তৈরি করতে পারি, বা কিওয়ে তৈরি করতে পারি, শ্যাফটে কিওয়ে থাকে, এগুলো আমরা তৈরি করতে পারি। তো এটা করতে গেলে কি করতে হবে, এটা করতে গেলে আমাদের স্পেশাল ধরনের একটা টুল লাগবে, যে টুলটা এই ক্ষেত্রে আমাদের কাটিংটা করবে। তো এখানে দেখো আমরা একটা স্লট তৈরি করেছি, এখানে দেখো একটা স্লট তৈরি করা হয়েছে। এই স্লটটাকে তৈরি করতে গেলে মেইনলি প্রথমে আমাদেরকে ড্রিল করে নিতে হবে, প্রথমে এই এন্ডে ড্রিল করে নিতে হবে আর এই এন্ডে ড্রিল করে নিতে হবে, তারপরে এইটুকুকে আমরা মেশিনিং করতে পারবো। এখানে দেখো দেখানো হয়েছে, এখানে ড্রিল, স্টার্টিং পয়েন্ট এবার এন্ড পয়েন্ট ড্রিল করে নিতে হবে, তারপরে মাঝের টুকু আমরা স্লট কাটিং করতে পারবো। এইখানে দেখো একটা কি হয়েছে, কি স্লট কাটা হয়েছে, এখানে আমরা কি স্লট বা কি ওয়ে কাটা হয়েছে। তাহলে কি ওয়ে যদি কাটতে হয় তাহলে আমাদেরকে এই দিক থেকে তো আমরা মেশিনিং করছি, এটা তো এন্ড পজিশন, এটা এন্ড পজিশন, তো এই পজিশন আমাদের কোনো রকম ড্রিল করতে হবে না। এইখানে দেখো একটা ড্রিল করতে হবে এই পজিশনে, যেখানে আমাদের এখানে কি ওয়েটা শেষ হচ্ছে। তাহলে এখানে যদি করা হয় তো এইটুকু আমরা কি করে দেবো, মেশিনিং করে দেবো শেপিং মেশিনের সাহায্যে। তাহলে এখানে একটা আমাদের কি ওয়ে কাটা হয়ে যাবে, এরকম ভাবে কিন্তু আমরা কাটতে পারবো। এবার যখন এখান থেকে টুলটা এইদিকে আসছে তাহলে কিন্তু আমাদেরকে নির্দিষ্ট পজিশনে হোল্ড করতে হবে, যাতে করে টুলটা এই পজিশনে এসে যাতে ধাক্কা না মারে। যদি বারবার ধাক্কা মারে তাহলে কিন্তু টুলটা নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা স্লট কাটতে যাই বা আমরা গ্রুপ কাটতে যাই এরকম ভাবে করি, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ড্রিল করে নিতে হবে। মিডিলে যদি করি তাহলে আমাদেরকে ড্রিল করে নিতে হবে, আর যদি একদম স্টার্টিং থেকে এন্ড পজিশন পর্যন্ত করি তাহলে ড্রিল করার প্রয়োজন নেই। আর স্টার্টিং থেকে মিডিলে যদি করি তাহলে এরকম ভাবে একটা ড্রিল করে নিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে স্লট, গ্রুপস আর কিউস যদি কাটতে যায় তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের ড্রিল করার প্রয়োজন পড়তে পারে। এইভাবে আমরা এগুলো কাটিং করি। এরপরে যেটা আছে সেটা হলো মেশিনিং ইরেগুলার সারফেস। ইরেগুলার সারফেস বলতে গেলে একটা কার্ভ সারফেস, সেটা কনভেক্স হতে পারে বা কনকেভ হতে পারে, মানে উত্তল বা অবতল দুটোই কিন্তু হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে এবার দেখো শেপিং মেশিন আমরা চাইলেই যে কেউ চালাতে পারি, যদি একটু সামান্য ট্রেনিং নিই তাহলে কিন্তু আমরা অপারেট করতে পারি, খুব ইজি। কিন্তু এই যে অপারেশনটা দেখছো আমরা ইরেগুলার সারফেস তৈরি করতে যাচ্ছি, এই অপারেশনটা করতে গেলে কিন্তু আমরা বিগিনার যারা শেপিং মেশিন জাস্ট চালাতে শিখেছি তারা কিন্তু পারবো না। কারণ এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হরাইজন্টাল ফিড এবং ডাউন ফিড দুটোই কিন্তু একসাথে প্যারালালি ইউজ করতে হবে, তবে কিন্তু পারবো আমরা। প্রথমে এই যে টুলটা আছে, টুলটা স্পেশালি যদি ফর্ম টুল হয়, মনে করো যে টুলটা আমাদের এরকম ধরনের ফর্ম টুল, তাহলে একবারে যেই স্লটটা থাকে, একবারে যে ইরেগুলার সারফেসটা থাকে সেটা আমরা কাটিং করতে পারবো। কিন্তু যদি এটা বড় হয়, টুলের এই যে সারফেস তার থেকে বড় হয়, তখন কিন্তু আমরা একবারে পারবো না। তখন এখানে এই যে নোজ থাকে, এই যে টুল নোজ থাকে, একটা সার্কুলার নোজের টুল নেওয়া হয় এবং সেই টুলটাকে কাটিং করা হয়। এইভাবে প্রথমে কাটিং করা হয়, তারপরে ফিরে যাওয়ার সময় একটু ডাউন ফিড দেওয়া হয় এবং আবার কাটতে থাকে, আবার ডাউন ফিড দেওয়া হয়, আবার কাটতে থাকে, এবং যেটা সব থেকে নিচে সেখানে সব থেকে বেশি পরিমাণে ডাউন ফিড দেওয়া হয়, ম্যাক্সিমাম পজিশন, তারপরে যেতে ডাউন ফিডে কমানো হয়, তবেই তো এরকম ধরনের একটা কার্ভ সারফেস তৈরি হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট ট্রেন্ড হতে হবে, আমরা যদি যথেষ্ট স্কিলড হই তবেই কিন্তু এটা পারবো, নাহলে কিন্তু ডাউন ফিড দিয়ে যদি কম বেশি ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু এরকম ধরনের স্মুথ সারফেস তৈরি হবে না, তখন কিন্তু আলাদাভাবে মেশিনিং করতে হবে বা যেই জব থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো বোঝা গেল। এইবার লাস্ট অপারেশন সেটা হলো কাটিং স্প্লাইন্স সারফেস। তো আমরা যখন আমরা এক্ষেত্রে গিয়ার কাটিং করি,
আমরা এরকম ভাবে যে গিয়ারগুলো কাটিং করি সেই কিন্তু গিয়ার কাটিং এই জিনিসটাকে বলছি আমরা কাটিং স্প্লাইন সারফেস। তো সেটাকে আমরা দেখেছিলাম যে মিলিং মেশিনে কিন্তু আমরা সেটা কাটিং করতে পারি। এটা হলো মিলিং কাটার, আর এটা হলো আমাদের ডিভাইডিং হেড বা ইন্ডেক্সিং হেড। এবার এই যে শেপিং মেশিনে যদি আমরা এই গিয়ারের টিথগুলো বা গিয়ার কাটিং যদি করতে যাই তাহলে কিন্তু এই ইন্ডেক্সিং হেডটা লাগে। এবার ইন্ডেক্সিং হেড থাকে কিন্তু এই কাটারের জায়গায় কি থাকে, কাটারের জায়গায় থাকে আমাদের শেপিং টুল, স্পেশালি শেপড করা। আমাদের এই ক্ষেত্রে গিয়ারের মাঝে এই যে গ্যাপ আছে, টিথের যে গ্যাপ আছে, এই গ্যাপের শেপের নির্দিষ্ট শেপের কিন্তু আমাদের টুল লাগবে, শেপিং মেশিনে হোল্ড করতে হবে। সেই টুলটাকে হোল্ড করা হবে এবং এখানে তোমরা ফিগারে দেখতে পাচ্ছ যে এখানে একটা টিথ কাটা হচ্ছে বা গিয়ার কাটিং করা হচ্ছে। এটা হলো স্পেশালি শেপড টুল একটা। সেই টুলটাকে এই যে মিলিং কাটার আছে, মিলিং কাটারের জায়গায় হোল্ড করা হবে এবং একটা টিথ কাটার পরে এই যে ইন্ডেক্সিং হেড আছে, ডিভাইডিং হেড, সেটাকে ঘুরিয়ে নেক্সট পজিশন করা হবে যাতে সমস্ত জায়গায় ইকুয়ালি ডিভাইড হয় এবং আমরা যে টিথগুলো কাটছি সেই টিথের মাঝে যেন ইকুয়ালি ডিস্টেন্স থাকে, ইকুয়ালি গ্যাপ থাকে। এইভাবে কিন্তু আমরা শেপিং মেশিনে ডিভাইডিং হেড বা ইন্ডেক্সিং হেডকে ইউজ করে আমরা স্প্লাইন সারফেস অথবা গিয়ার কাটিং কিন্তু করতে পারবো। তো আমরা এখানে বুঝলাম যে শেপিং মেশিনে কি কি অপারেশন আমরা এই ক্ষেত্রে করে থাকি। এই মেন 6টা অপারেশন ছাড়া আরো কিছু অপারেশন আছে, কিন্তু এগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জিনিস কভার হয়ে যাবে এবং এগুলোই মেন অপারেশন। এই বাইরে যে অপারেশনগুলো আছে এগুলো বুঝলে কিন্তু সেই অপারেশনগুলো হয়ে যায়। এবার যে ডাউন ফিড লিভার বা ডাউন ফিড হুইল হলো, এটা হলো ডাউন ফিড হুইল, যেটা সাহায্যে আমরা টুলটাকে এই ভার্টিক্যালি মোশন দিতে পারি, আপ অ্যান্ড ডাউন মোশন দিতে পারি। তো আশা করছি শেপার অপারেশন সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।